আজ তোমাদের শোনাচ্ছি মানবেন্দ্র পালের ক্ষমা প্রার্থনা। কেউ কি কখনো শুনেছেন মফস্বল শহরে একজন ম্যাজিশিয়ান এসেছে ম্যাজিক দেখাতে, আর সেই ম্যাজিক প্রদর্শনীর দ্বারোদ্ঘাটন করতে হবে একজন সাহিত্যিককে? অবিশ্বাস্য হলেও কথাটা সত্যি, আর তা সেদিন ঘটে গেল আমারই জীবনে। কি করব, মায়া ও মায়াবী কোম্পানির স্বয়ং ম্যাজিশিয়ান বাড়ি বয়ে এসে অনুরোধ করে গেলেন, তাই কিছুতেই এড়াতে পারলাম না। তিনি আবার নিজে থেকেই আমার উদ্বোধনী বক্তৃতার বিষয়বস্তুও বলে দিয়ে গেলেন। না, জাদুবিদ্যা টিদ্যা নিয়ে না, স্রেফ ম্যাজিক নিয়ে আমার ছেলেবেলার কোনো স্মরণীয় ঘটনা। আমি নিঃশ্বাস ফেলে বাঁচলাম। এটা কোনো কঠিন ব্যাপার নয়। ছোটবেলায় কে না ম্যাজিক দেখেছে, তারই একটা কোনো ঘটনার খেই ধরে টান দিলেই বক্তৃতা জমে উঠবে। হলে দর্শক গিজগিজ করছে, মাইকের সামনে মাল্যভূষিত আমি দাঁড়িয়ে। কি বলবো মোটামুটি তাও ঠিক করে ফেলেছি। নির্দেশ পাওয়া মাত্র বলতে শুরু করলাম। বক্তৃতার বিষয় হলো ম্যাজিক নিয়ে আমারই জীবনের একটা ঘটনা। ঘটনাটা এই রকম। ছোটবেলায় একবার ম্যাজিশিয়ান হবার খুব শখ হয়েছিল। শিশু সাথী প্রভৃতি ছোটদের পত্রিকায় তখন ছবি টবি দিয়ে ম্যাজিক দেখানোর কৌশল শেখানো হতো। সেই লেখাগুলো পড়তাম বললে কম বলা হয়, গোগ্রাসে গিলতাম। শুধু গেলাই নয়, বাড়িতেও প্র্যাকটিস করতাম। তখন আমার বয়স 13-14। পত্রিকা আর ম্যাজিকের বই পড়ে বেশ কয়েক রকম ম্যাজিক শিখে ফেলেছিলাম, বিশেষ করে তাসের ম্যাজিক। আমার সঙ্গিনী ছিল আমারই প্রায় সমবয়সী বোন গীতা। বিদ্যে যখন বেশ কিছুটা আয়ত্ত হয়েছে, তখন একদিন গীতার পরামর্শে বাড়ির বৈঠকখানায় ম্যাজিক দেখাবার কথা ঘোষণা করা হলো। ঘোষিকা স্বয়ং আমার বোন। সে বাড়ি বাড়ি গিয়ে পাড়ার যত ছোট ছেলে মেয়েদের নেমন্তন্ন করে এলো। বলাই বাহুল্য, বয়স তাদের সকলেরই 10-এর নিচে। নেমন্তন্ন পর্ব শেষ করে এসে গীতা বলল, সবাইকেই নেমন্তন্ন করা হলো, শুধু মন্টিকেই বলা হলো না। মন্টির নাম শুনেই মেজাজ খিচড়ে গেল। বললাম, ওকে বলতে হবে না। গীতা ইতস্তত করে বলল, তবু পাড়ার মেয়ে তো। তা হোক, ও এলে সব ভেস্তে দেবে। মন্টির সঙ্গে আমার সম্পর্ক আদায় কাজ কলায়। এমন সম্পর্কের কারণ কি তার রহস্য আজ পর্যন্ত ভেদ করতে পারিনি। বয়স তার বছর 11, পাতলা রোগা, ঘাড় পর্যন্ত কাটা চুল, গোলমুখ, দু চোখে সব সময় দুষ্টুমি বুদ্ধি ছটফট করছে, মুখে খই ফোটে, বাতাসের আগে ছোটে। মেয়েটা আমায় দু চক্ষে দেখতে পারতো না, আর আমার কোনো কাজে সহ্যও করতে পারতো না। ভালো কোনো কাজ, হয়তো সেবার ক্লাসে ফার্স্ট হয়েছি, বাড়িতে সবাই আনন্দ করছে, ও বাড়িতে অনাহুত, এসে আমাকে শুনিয়েই বললে, এবার কোয়েশ্চেন এত সোজা পড়েছিল যে গাধাগুলোকে পরীক্ষা দেওয়ালে তারাও ফার্স্ট হতে পারত। এমন কথাও নিঃশব্দে হজম করে যেতে হয়েছিল। বা আমি হয়তো ঘুড়ি ওড়াচ্ছি, পাশে এসে দাঁড়ালো, সবে প্যাচ হয়েছে। মন্টি অমনি বলতে লাগলো, লাগ ভেলকি লাগ, লাল ঘুড়িটা কেটে যাক। লাল ঘুড়িটা আমারই, কেটেও গেল। সঙ্গে সঙ্গে ও দুহাত তুলে আনন্দে লাফিয়ে উঠল, ভোকাট্টা ভোকাট্টা ঘুড়ি, ভোকাট্টা ভোকাট্টা। রাগে লাটাইয়ের বাট দিয়ে মেরেই বসলাম। মাথা ফুলে গেল। ও আমার গায়ে থুতু দিয়ে পালিয়ে গেল। আবার একদিন শুয়ে শুয়ে এক মনে শিশু সাথী থেকে ম্যাজিকের ফর্মুলা টুকে নিচ্ছি। হঠাৎ ঝড়ের মতো ঘরে ঢুকে
ছ মেরে পত্রিকাটা কেড়ে নিল। ও, ম্যাজিক শেখা হচ্ছে, ম্যাজিশিয়ান হবেন, কচু কচু হবে বলে বুড়ো আঙুল দুটো উঁচু করে দেখালো। দারুণ রাগে মারতে গেলাম, ও পত্রিকাটা নিয়ে ছুটে পালালো। অনেক চেষ্টা করে পত্রিকাটা উদ্ধার করলাম, কিন্তু হায়, ম্যাজিকের পাতা কটাই নেই। কাজেই এমন মেয়েকে আমার ম্যাজিক প্রদর্শনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নেমন্তন্ন করতে এতটুকু ইচ্ছে হয়নি, বরঞ্চ ওর কাছ থেকে শতহস্ত দূরে থাকাই মঙ্গল বলে মনে হয়েছিল। এই পর্যন্ত বলে আমি যখন একটু থেমেছি, দর্শক মণ্ডলী তখন সম্মিলিত হর্ষধ্বনি দিয়ে আমায় উৎসাহিত করলেন। তারপর আজ সন্ধ্যায় ম্যাজিক। সারা দুপুর আমরা ভাই বোনে বৈঠকখানা থেকে টেবিল চেয়ার সরিয়ে ঘর ঝাড় দিয়ে শতরঞ্চি পেতে দিলাম। বৈঠকখানা থেকে ভেতরে যাবার পথে মাঝের ছোট ঘরটাকে বানানো হলো গ্রিন রুম। সামনে ঝুলিয়ে দেওয়া হলো কালো পর্দা। গ্রিন রুমে একটা ছোট টেবিলে সাজানো রইল ম্যাজিকের সরঞ্জাম, যেমন তাসের প্যাকেট, অনেকগুলো রঙিন রুমাল, একটা দুমুখ খোলা চোঙ, এক গেলাস জল আর খানিকটা দড়ি। কালো পর্দার উপরে বড় বড় অক্ষরে প্রবেশ নিষেধ কথাটা দেওয়ালে সেঁটে দেওয়া হলো, যাতে কেউ হুট করে ঢুকে না পড়ে। সন্ধ্যা হতেই ছেলে মেয়ের ভিড়ে বৈঠকখানা ভরে গেল। এই অভাবিত জনসমাগমে ভয়ে আনন্দে আমার কিশোর বুক কাঁপতে লাগলো। মনে মনে হাজারবার বলতে লাগলাম, হে মা কালী, আমি যেন ভালো করে ম্যাজিক দেখাতে পারি। ম্যাজিশিয়ান হতে গেলে তার পোশাকটাও ম্যাজিশিয়ানের মতোই হওয়া চাই। হাফ প্যান্ট আর হাফাতা শার্ট পরে তো ম্যাজিক দেখানো যায় না। কিন্তু সে পোশাক কোথায় পাবো? শেষে গীতাই এনে দিল দাদুর সাদা ঢোলা প্যান্ট। সেটাই পরলাম কোমরে কষে দড়ি এঁটে। দাদু ছিলেন উকিল, গায়ে চড়ালাম তার চোগা চাপকান। সে এক অদ্ভুত ড্রেস। একটা কালো টুপি না হলে ম্যাজিশিয়ান বলে মানাবে না। কিন্তু টুপি পাই কোথা? মহৎ কাজে ভগবান সহায়, টুপিও জুটে গেল। আমাদের পাড়ায় এক খ্রিস্টান ডাক্তার ছিলেন, তার একটা হ্যাট ছিল, সেটা চেয়ে আনা হলো। এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আহ, ফার্স্ট ক্লাস মানিয়েছে। একটাই শুধু অসুবিধে, প্যান্টটা বড়ই ঢিলে আর তেমনই বড়। তাসির ম্যাজিক দেখাতে গিয়ে যদি বারে বারে প্যান্ট সামলাতে হয় তাহলে এই চিত্তির। যাই হোক, যথাসময়ে ঘন্টার অভাবে কাঁসার থালা বাজিয়ে ট্যাং 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 ম্যাজিক শুরু করা হলো। নিস্তব্ধ বৈঠকখানা। আমি একটার পর একটা তাসের খেলা দেখিয়ে গেলাম। হাততালি পড়ছে, চটাপট চটাপট। তারপরে দেখালাম অদৃশ্য অপসরীর নূপুর নিক্কণ, দেওয়ালের দিকে মুখ করে হালকা শীষ দিয়ে আবার হাততালি। এবার থট রিডিংয়ের খেলা। এটা দারুণ খেলা। বোর্ডে একজন খড়ি দিয়ে কয়েকটা অঙ্ক লিখবে, আমি চোখ বাঁধা অবস্থায় তা বলে যাব। কথাটা ঘোষণা মাত্র দর্শকবৃন্দ মেরুদণ্ড টান টান করে বসল। একজন এসে রুমাল দিয়ে আমার চোখ এমন কষে বেঁধে দিল যে মনে হলো মণি দুটো বুঝি গলেই গেল। যাই হোক, ওই কষ্টটুকু ম্যাজিশিয়ানকে সহ্য করতেই হয়, আমিও করলাম। এদিকে একজন খড়ি হাতে উঠে গিয়েছে অঙ্ক লিখতে। ব্ল্যাকবোর্ড নেই, না থাক, জানলার চওড়া কপাট তো আছে, সেখানে খড়ি দিয়ে একটা ছোটোখাটো অঙ্ক লেখা হলো। আমি তো অন্ধ, বুক ধুকধুক 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 করছে।
সবটাই নির্ভর করছে গীতার ওপর। প্যান্টের নিচে পায়ের গোড়ালিতে দড়ি বাঁধা। আমি সেই অবস্থায় বাইরে দাঁড়িয়ে। গীতা পর্দার আড়ালে গ্রিন রুমে মাটিতে হুমড়ি খেয়ে দড়ি ধরে আছে। পর্দা সরিয়ে একবার করে একটা অঙ্ক দেখছে আর গুনে গুনে পায়ে দড়ির টান দিচ্ছে। আমিও কটা টান হিসেব করে হাঁকছি। 4, 7, 9। একবার খেলার মধ্যেই পর্দার আড়াল থেকে গীতার চাপা গর্জন শোনা গেল। এই ফুলি, বস। প্রথমটা বুঝিনি, পরে বুঝলাম ফুলি বলে মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ানোয় গীতা অঙ্কটা দেখতে পাচ্ছিল না। বিপদ বোঝো। যাই হোক, খেলাটা প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ দর্শক মণ্ডলীর মধ্যে চাঞ্চল্য। কে একজন বাইরে থেকে মত্ত মাতঙ্গিনীর মতো ভেতরে ঢুকে একে মারিয়ে ওকে ডিঙিয়ে গ্রিন রুমের দিকে ধেয়ে আসছে। দাদা রে, মন্টি! গীতা প্রায় আর্তনাদ করে উঠল। আমার চোখ বাঁধা, কিছুই বুঝতে পারছি না। শেষে চোখের বাঁধন খুলে ফেললাম। দেখলাম মন্টি গ্রিন রুমে ঢুকেছে। রাগে দিশাহারা হয়ে মন্টির কান ধরে টেনে বের করে দিলাম। কিন্তু মন্টি ততক্ষণে আমার যা সর্বনাশ করার করে দিয়েছে। গীতার হাত থেকে দড়িটা টেনে নিয়ে দর্শককে সেটা দেখিয়ে দিয়েছে। দড়ির অন্য প্রান্ত তখনও আমার পায়ে বাঁধা। ক্ষুদে দর্শক মণ্ডলী তখনই হি 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 হাসতে হাসতে হৈ হৈ করে উঠে চলে গেল। মুহূর্তেই বৈঠকখানা ফাঁকা। শুধু বেচারি ম্যাজিশিয়ান আর তার বিশ্বস্ত সঙ্গিনীটি মুখ কালো করে শূন্য শতরঞ্চিতে বসে রইল। এই লজ্জাকর ঘটনার পর আর কোনোদিন ম্যাজিক দেখাইনি। মন্টিরও খোঁজ রাখিনি, রাখতে প্রবৃত্তিও হয়নি। তারপর একদিন মন্টিরা কেন বাইরে চলে গেল তাও জানি না। ইতিমধ্যে অনেক কিছু ভুলিয়ে দিয়ে বয়সটাও বেড়ে গেছে। আমার ভাষণের সঙ্গে আমার ছেলেবেলার এক পর্বের স্মৃতিচারণও এখানেই শেষ হলো। হাততালিতে ভরে গেল হলঘর। হাততালি শেষ হতেই পর্দার অন্তরাল থেকে অ্যানাউন্স করা হলো, এবার আজকের ম্যাজিশিয়ানের পত্নী সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই লাল পাড় গরদের শাড়ি, লাল ব্লাউজ গায়ে ম্যাজিশিয়ানের স্ত্রী হাসি মুখে বেরিয়ে এলেন। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম। কিছুক্ষণের জন্যে ভুলেই গিয়েছিলাম তিনি পরস্ত্রী। শুধু পরস্ত্রী কেন, কোনো মহিলার দিকে অমন হাঁ করে চেয়ে থাকাটা ভদ্রতা বিরুদ্ধ। ম্যাজিশিয়ানের স্ত্রী গদগদ ভাষায় সভাপতিকে তার প্রাপ্যের চেয়ে ঢের বেশি প্রশংসা আর শ্রদ্ধা উপহার দিয়ে বললেন, মাননীয় সভাপতি মহাশয় তার বাল্যজীবনে একদিন ম্যাজিশিয়ান হবার শখের কথা বিস্তৃতভাবে শোনালেন। মন্টি নামে যে মেয়েটা সেদিন তাকে উত্ত্যক্ত করে তুলেছিল, তিনি যে তাকে আজও ভোলেননি, এটা বিশেষ করে আমার পরম সৌভাগ্য। আজ বহুকাল পরে পার্টি নিয়ে দেশে এসেছি শুধু একে দেখতে। তিনি দয়া করে সেই মন্টিকে যেন ক্ষমা করেন বলে ম্যাজিশিয়ানের অভিজাত স্ত্রীরত্নটি ভূমিষ্ঠ হয়ে আমায় প্রণাম করল। আমি কিংকর্তব্য বিমূঢ়। মাইকে ঘোষণা করা হলো, মায়া ও মায়াবী কোম্পানির জাদু প্রদর্শনীর প্রথম দিনের খেলার প্রথম আইটেম ক্ষমা প্রার্থনা দেখানো হলো। এবার দ্বিতীয় আইটেম।